আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানের আজকের পর্বে। শ্রোতা বন্ধু, আমরা জানি যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস অনুমোদন করেছে, যা সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পরে নিশ্চিত পেনশন প্রদান করবে। 1 এপ্রিল 2025 থেকে এই স্কিমটি কার্যকর হবে। তো শ্রোতাবন্ধু, এই স্কিম নিয়েই আমরা আলোচনা করব, অর্থাৎ নতুন পেনশন যে স্কিম, ইউনিফাইড পেনশন স্কিম, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ডক্টর পারমিতা সাহা। ম্যাডাম, আজকের আলোচনায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। ইউনিফাইড পেনশন স্কিম, সেটা নিয়ে আজ আলোচনা করব। তো ম্যাডাম, প্রথমেই জানবো এই পেনশন স্কিমের বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে। ইউনিফাইড পেনশন স্কিম এখন যেটা চলছে, জাতীয় পেনশন স্কিম, যেটাকে আমরা এনপিএস বলছি ছোট করে, তারই মতন একটা কন্ট্রিবিউটরি পেনশন স্কিম। পেনশন স্কিম দু রকমের হয়। আমাদের শুরুতে যেটা ছিল ডিফাইন্ড বেনিফিট উইদাউট এনি কন্ট্রিবিউশন, এগুলো কিন্তু দুটোই, ন্যাশনাল পেনশন স্কিম এবং ইউপিএস দুটোই কন্ট্রিবিউটরি, মানে যারা সরকারি চাকুরে তাদের নিজেদের কন্ট্রিবিউট করতে হবে, তার সঙ্গে এমপ্লয়ার কিংবা গভর্নমেন্ট এখানে তারাও কন্ট্রিবিউট করবে। প্রথম যেটা বৈশিষ্ট্য, যেটা ওই ন্যাশনাল পেনশন স্কিমের সঙ্গে কম্পেয়ার করে বলা হচ্ছে যে ওটাতে বেসিক স্যালারি যে এমপ্লয়ি তার কন্ট্রিবিউশন, আর ন্যাশনাল পেনশন স্কিমে ছিল 14% গভর্নমেন্ট কন্ট্রিবিউশন, এখানে এটা বাড়িয়ে 18.5% করা হয়েছে। সেটার দিকে একটা। আর অন্তত ইউপিএস এর মধ্যে অন্তত 10 বছর চাকরি করতে হবে পেনশন পেতে হলে, এবং পেনশনের মিনিমাম যেটা লোয়েস্ট, এটা একটা অ্যামাউন্ট বলা আছে, 10,000 টাকা পাওয়া যাবে মিনিমাম 10 বছর চাকরি করলে। আর 25 বছর চাকরি করলে ম্যাক্সিমাম 50% অ্যাভারেজ বেসিক স্যালারির সমান পেনশন পাওয়া যাবে। অ্যাভারেজ বলতে যে বছর রিটায়ার করছে, যখন রিটায়ার করছে তার আগের 12 মাসে যা স্যালারি ছিল তার। এর আগে যখন ডিফাইন্ড বেনিফিট এরকম ছিল আমাদের ওল্ড পেনশন, একদম পুরনো প্রথম যেটা ছিল, সেটাতে বলা হতো লাস্ট পের 50%, মানে আমার পে বেড়ে লাস্ট যেটা আমার হলো তার 50%। এখন সেটা নয়, তার আগে মানে ইনক্রিমেন্ট যদি হয়ে থাকে আমার, সেটা শুধু নয়, বাকি আগের পুরনো পে স্কেলের হলেও সেটা হবে, এরকম বলা হচ্ছে। আর এটা আরেকটা হচ্ছে, এটাতেও ফ্যামিলি পেনশনটাও অ্যাসিওর্ড 60%। আমার যা এখনকার পেনশন তার 60% ফ্যামিলি পেনশন। তার সঙ্গে যোগ হয়েছে যেটা এনপিএস এ ছিল না, যে এটা ইনফ্লেশনের সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স পাবে, এইটা একটা দিক হয়েছে। আরেকটা হয়েছে, এটা রিটায়ারমেন্টের সময় এককালীন একটা টাকা দেয়া হবে। এককালীন টাকা বলতে সেটা হচ্ছে প্রতি 6 মাস সার্ভিসেসের জন্য স্যালারির, মাসের স্যালারির মানে বেসিক প্লাস ডি এর 10 ভাগের 1 ভাগ। যেমন ধরো আমার 20 বছর সার্ভিস হলো, তাহলে মানে কটা 6 মান্থ, 6 মাস 40, আর আমার ধরো 10,000 টাকা হচ্ছে আমার ইনকাম, তাহলে তার 10 ভাগের 1 ভাগ 1,000 টাকা ইন্টু 40, এরকম একটা হিসেব করে একটা গ্র্যাচুইটির সঙ্গে প্লাস পেনশন বেনিফিটকে এফেক্ট করবেন, এটা একটা এক্সট্রা অ্যামাউন্ট দেয়া হবে, ডিফাইন্ড বেনিফিট। এইটা অনেকটা ইউপিএসটা বলতে গেলে জাতীয় পেনশন পলিসিতে যে একটা অনিশ্চয়তা ছিল, মার্কেট লিঙ্কড, এবং আমাদের যে পেনশন ফান্ডের সমস্ত টাকাটা মার্কেটে খাটানো হবে, ফান্ড ম্যানেজাররা খাটাবেন, তারপরে মার্কেট অনুযায়ী আমার যেরকম অ্যাকুমুলেশন হবে ফান্ড, সেই অনুযায়ী আমার পেনশন ঠিক হবে। তারও অনেকগুলো ব্যাপার আছে, কি করে কত টাকা আমি তুলতে পারবো, কিছুটা থেকে যাবে, অ্যানুইটি কেনা হবে, সেখান থেকে দেওয়া হবে, সেই আনসার্টিনিটিটাকে এখানে ওভারকাম করা হয়েছে। অনেক ডিমান্ড ছিল কেন্দ্রীয় সরকারি কমিটির, ওরা অনেক, তো সরকার সেটাকে ওদের দাবি মেনে নিয়ে, হ্যাঁ ওল্ড পেনশন স্কিম হয়নি, স্কিমের যে কনসার্ন গুলো ছিল সেগুলোকে, সেইটাকে একটু অ্যাড্রেস করা হয়েছে। বলছে সবাই যে এটা সর্ট অফ ইউপিএস আর ওল্ড পেনশন স্কিম আর এনপিএস এর যে ভালো দিকগুলো, সেগুলোকে কম্বাইন করে করা হয়েছে। এই যে ওল্ড পেনশন স্কিম বা এনপিএস এবং নতুন যে স্কিমটা চালু হচ্ছে ইউপিএস, এই তিনটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, কি মনে হয়, কোন কোন বিষয়গুলোর মধ্যে পার্থক্য রয়েছে? যেমন আমি যদি এরকম করে বলি, ধরুন আমি যদি ফান্ডিং কি করে হবে পেনশনগুলো, পেনশনের পয়সাটা কে দেবে, হ্যাঁ, ওল্ড পেনশন স্কিমে যদি যাই, সেখানে দেখবো পুরো ফান্ডিংটাই করছে গভর্নমেন্ট থেকে হচ্ছে। গভর্নমেন্ট কোথায় করবে? গভর্নমেন্ট করছে আমাদের ট্যাক্সের পয়সা থেকে। তাহলে কি হচ্ছে, প্রেজেন্ট যারা চাকরি করছে তারা, রিটায়ার্ড যারা, মানে তাদের জন্য পেনশন দিচ্ছে তাদের ট্যাক্স থেকে। তার মানে এটা সর্ট অফ একটা ইন্টারজেনারেশনাল ট্রান্সফার, হ্যাঁ, দুটো জেনারেশনের মধ্যে ট্রান্সফার অফ ফান্ড হচ্ছে, এবং সেটা গভর্নমেন্টের উপরে দায়িত্ব, যিনি অবসরপ্রাপ্ত
সে কিন্তু সারা জীবন ধরে এটার জন্য টাকা জমাতে হবে, তাকে কন্ট্রিবিউশন করতে হবে, এরকম কিছু নয়। এটা একটা দিক যেটা কিনা এনপিএস এ ছিল না। এনপিএস আমাকে যে এমপ্লয়ি তাকে তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ড তাকে জমা করতে হচ্ছিল, ঠিক আছে না? তো সেই দিকটা একটা পার্থক্য রয়েছে এটা এবং না এনপিএস আরো অনেকটা পার্থক্য রয়েছে। এনপিএস এ ফান্ড যেটা অ্যাকুমুলেটেড হলো, সবাই টাকাটা দিল, সেই টাকাটা মার্কেটে, সিকিউরিটি মার্কেটে, বন্ড মার্কেটে খাটানো হয়ে তার থেকে যে আয় হবে সেইটা দিয়ে আমার যত টাকা জমেছি তার উপরে আমি যা আয় করেছি সেটা একটা পেনশন ফান্ড তৈরি করবে। এবং 1 টায়ার 2 টায়ার বলে 2টো টায়ার ছিল, একটা থেকে আমি টাকা তুলতে পারবো, আরেকটা থেকে যাবে। অবসরের সময় ওই টাকাটা দিয়ে অ্যানুইটি কেনা হবে এবং সেটা দিয়ে একটা স্ট্রিম অফ ইনকাম ওই সময়ের যে মার্কেট ভ্যালু সেই অনুযায়ী হবে। এখন এইখানে মার্কেট ফ্লাকচুয়েশন করে, কি মার্কেট ভ্যালু হবে আমি জানি না, সেটার একটা অনিশ্চয়তা থেকে গেছিল। যখন এনপিএস করা হয় তখন বলা হচ্ছিল মার্কেট ভ্যালু সবসময় বেশিই হবে এবং তোমার স্যালারির 50% চাইতে বেশি ওখানে এমন অ্যাকুমুলেশন হবে ফান্ডে যে ওর চাইতে বেশি পেনশন পাওয়া যাবে, এবং সেটার দিকেই সবাই এগিয়েছিল। এখন মুশকিল হচ্ছে এই যে ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছে 2004। ধরুন 2004-এ যারা চাকরিতে জয়েন করেছে তাদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম, আরো কিছু পুরনোরাও হয়তো অপ্ট করেছে ন্যাশনাল, এটা প্রসপেক্ট এত ভালো, শেয়ার মার্কেটে এত সুবিধা হবে, ইনকাম হবে, জয়েন করেছে। তো 2004-এ যারা জয়েন করেছে ধরুন 25, 22, 23 বছর, তাদের কিন্তু এখনো রিটায়ার করেনি। কি হয়েছে মানে কি রকম তারা পাচ্ছে, কিরকম কিংবা পাবে সেটা সম্পর্কে এখনো ঠিক জানি না। এক্ষুনি আবার একটা নতুন এলো, এখন কি মানে কোথায় তুলনামূলক জিনিসটা খুব একটা পরিষ্কার নয়, কিন্তু বোঝা যাচ্ছে যে এখন অনিশ্চয়তাটা অনেকটা, রিস্ক ফ্যাক্টর যেটা ছিল, মার্কেট রিস্কটা এখানে অনেকটা কমছে, কিন্তু আবার সেটা রয়ে গেছে। আগে আমাদেরকে কন্ট্রিবিউট করতে হতো না ওল্ড পেনশন স্কিমে, কিন্তু এটাতে কিন্তু নিউ পেনশন স্কিমের মতন আমি কন্ট্রিবিউট করছি। এখন ওল্ড পেনশন স্কিমের মতো এখানে দিয়ে দেয়া হচ্ছে, মানে এটা মূল্যবৃদ্ধি সূচকের সঙ্গে অ্যালাইন করা হয়েছে। তো এটা একটা ভালো দিক, যেটা ওল্ড পেনশনে ছিল, নিউ পেনশন জাতীয় পেনশন স্কিমে ছিল না, কিন্তু এটাতে আবার প্রপোজ করা হচ্ছে, নতুন প্রপোজ করা হচ্ছে। তারপর যে এককালীন একটা টাকা মতন পাওয়া যাবে সেটা ওল্ড পেনশন স্কিমের জিনিস, এটাও এখানে রাখা হচ্ছে। ফ্যামিলিজ পেনশন দেওয়া হচ্ছে, সেটাও আছে। মানে এক কথায় আমরা বলতে পারি ওল্ড পেনশন স্কিমের অনেকটা কিছু চলে এসেছে, এখানে আনা হচ্ছে, কিন্তু এটা ওল্ড পেনশন স্কিমের মতন নয়। ঠিক। প্লাস কিছু অ্যাড করা হয়েছে, ক্যালকুলেশন গুলো একটু অন্যরকম আছে। আর ন্যাশনাল পেনশন স্কিমের যে ওই অনিশ্চয়তাটা যেটা, সেটা এখানে খানিকটা অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে, সেটা একটু ডেফিনিট একটা বলে দেওয়া হচ্ছে। এটা এই যে স্কিমটা, সেই স্কিমের আওতায় কি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাই আসবে নাকি বিভিন্ন রাজ্যের কর্মচারীরাও সেই আওতায় আসতে পারে? এটা পেনশনটা তো রাজ্যের ব্যাপার। এখন রাজ্য যদি যারা চাইবে তারা অ্যাডপ্ট করবে এটাকে, আচ্ছা অ্যাডপ্ট করলে সেরকম করে করবে। এখন ন্যাশনাল পেনশন স্কিম থেকে ওরা বলছে অপশন দেবে, আগেও যেরকম দিয়েছিল, ওল্ডে যারা আছে তাদেরকে অপশন দেওয়া হয়েছিল তোমরা নতুনটাতে যাবে কিনা, এনপিএস এ আসবে কিনা, আর কি অনেকে এসছে। তখনও বলা হয়েছিল যারা ইয়াং তারা এনপিএস এ যাও, কিন্তু যারা পুরনো অনেকদিন চাকরি করছো তারা ওল্ড ইয়েতে থাকো, এরকম। এবারেও সেরকম অপশন দেওয়া হবে বলছে। এখনো ওইরকম যা লেখাপত্র যা দেখছি, এটা হচ্ছে যারা ইয়াং তারা দে স্টে অন ন্যাশনাল পেনশন স্কিমে থেকে যাও, ন্যাশনাল পেনশন স্কিমে থেকে যাও। যারা অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, যারা এক্ষুনি রিটায়ার করবে, তারা যদি চাও যে আমার অ্যাসিওর্ড একটা বেনিফিট হয়ে যাক, আমার অত অ্যাকুমুলেশন হয়নি, তারা ইউনিফাইড পেনশন স্কিমে আসো, এরকম একটা ইয়ে চলছে। কিন্তু অনেক অনেক অঙ্ক এর মধ্যে ইনভলভ, অনেক সেগুলো সময় নেবে একটু। এটা এতটা এখন চালু হয়নি, এখনো কি ফর্মে চালু হবে, চালু না হওয়া পর্যন্ত একদম ডাইরেক্ট কিছু বলা যাচ্ছে না যে এটাই হচ্ছে। সংখ্যাটা কি আনুমানিক কোনো কিছু ধরা হয়েছে যে এত লক্ষ সরকারি কর্মচারী রেখে হিসেবগুলো করতে হয়, কি রকম কস্ট পড়বে, কি হবে, এগুলো তো একটা হিসেব রেখে করতে হয়। তো সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা যেরকম মনে করো 22-23 লাখ হবে অ্যারাউন্ড, তো ওর সবাই অটোমেটিক এটার আওতায় আসবে যদি সবাই চায় আসতে, নাহলে তো নয়তো অনেকেই তো ন্যাশনাল পেনশন স্কিমে, ওল্ড পেনশন স্কিমে আন্ডারে এখনো আছে, তো তাদের সেরকম হবে আর এরকম ভাবা হচ্ছে। মানে 22-23 লক্ষের মতো ধরা হচ্ছে আনুমানিকভাবে, প্রাথমিক দিকে কম নয় কিন্তু। হ্যাঁ, এখন একটা প্রশ্ন প্রায় করা হয় যে সরকারের উপরে কতটা চাপ, কোষাগার, কেন্দ্রীয় কোষাগারের উপরে কতটা ফিনান্সিয়াল বার্ডেন আসেই। ইনফ্যাক্ট ওল্ড পেনশন স্কিম থেকে যখন আমরা ন্যাশনাল পেনশন স্কিমে এলাম,
তখন এই কনসার্নটাই বেশি ছিল। এই কনসার্নটা বেশি ছিল বলতে আমাদের ওই সময়টার কথা যদি আমরা ভাবি, যে তখন আমাদের শুরুতে যে সরকারি কর্মচারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে না, একদম 50, 60, 70 সাইজ অফ দ্য গভর্নমেন্ট বেড়ে যাচ্ছে। কিন্তু 90s আসার পর থেকে মার্কেট ড্রিভেন হয়ে গেল সবকিছু, তখন কিন্তু এই সরকারি ক্ষেত্রটা সংকুচিত হতে থাকলো। নতুন এমপ্লয়ি কম আসছে, নতুন অ্যাপয়েন্টমেন্ট, এক প্রস্ত রিটায়ার করে যাচ্ছে, নতুন অ্যাপয়েন্টমেন্ট কমে যাচ্ছে, পোস্ট কমে যাচ্ছে। হ্যাঁ, তখন একটা কনসার্ন হল যে এত সংখ্যক লোক রিটায়ার করছে আর এদেরকে ট্যাক্স, কম সংখ্যক লোক কাজ করছে, তো এরা কি করে, এদের ট্যাক্স থেকে ফান্ড করব কি করে আমরা? তো এটা বিরাট বড় একটা বার্ডেন হবে। এবং এইটার কথা ভেবেই সরকারের কোষাগারে চাপ করানোর কথা ভেবেই কন্ট্রিবিউটরি ইয়ের কথা ভাবা হলো, পেনশনের কথা ভাবা হলো, যে পেনশনের জন্য নিজের জন্য, ইনফ্যাক্ট এটাকে বলা হচ্ছিল একটা সেভিং স্কিম, কন্ট্রিবিউটরি ভলান্টারি গভর্নমেন্ট স্পন্সার্ড রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যান, এনপিএসটাকে, মানে গভর্নমেন্ট স্পন্সর করছে রিটায়ারমেন্টের সময়, রিটায়ারমেন্টের জন্য তুমি সেভ করো। তো সেরম করে করার কথা ভাবা হচ্ছে গভর্নমেন্টের উপর থেকে চাপটা সরাবার জন্য, পেনশনের জন্য। এইটা একটা দিক, সেই জিনিসটা এখানেও এসিওর্ড। এই ইউপিএসেও কিন্তু ওইটা করা হয়েছে, কন্ট্রিবিউশন ব্যাপারটা তো রয়েছে, লোকেরা কন্ট্রিবিউট করছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে অবসর প্রাপ্ত জনসংখ্যা, এমপ্লয়ীদের সংখ্যা, এটা কিন্তু কম নয়, প্রচুর লোক আছেন এবং তাদের একটা ডেফিনিট মার্কেট ডিমান্ড রয়েছে। একটা অর্থনীতি যখন চলে, বলে অনেকে যে এই পুরো পপুলেশনটা হচ্ছে আনপ্রোডাক্টিভ পপুলেশন, এদেরকে পেনশন দিয়ে করে রাখতে হচ্ছে, মানে একটা আনপ্রোডাক্টিভ ইয়েতে যাচ্ছে। কিন্তু ঘটনা সেরকম নয়। সবাই কিছু 60 বছর হলে, 65 বছর হলে আনপ্রোডাক্টিভ হয়ে যায় না। আজকাল লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়েছে, লোকে তুমি না চাইলেও হ্যাঁ রিটায়ারমেন্টের পর অনেক দিন বাঁচবে। এটাও একটা ভয়ের কারণ ছিল, কতদিন ধরে আমি পেনশনের বোঝা টানবো, সুতরাং ওরা নিজেরটা নিজে ব্যবস্থা করুক, পে করুক। আচ্ছা যাই হোক, তো লং টাইম বাঁচবে এরা। তো এরা যখন বাঁচবে লং টাইম, যখন লাইফ যখন বেড়েছে, তো মার্কেট একটা সাইজেবল ডিমান্ড ওদের কাছ থেকে আসবে। এখন এদের কাছে ইনকাম যদি থাকে, তাহলে এটা মার্কেটে একটা চাহিদা সৃষ্টি করে। একটা অর্থনীতিকে সচল রাখতে হলে শুধু প্রোডাকশন করলে তো হয় না, এটাকে চাহিদাটাও একটা ভীষণ জরুরি জিনিস। এই অর্থনীতির চাকাটাকে সচল রাখতে হলে একটা বড় সাইজেবল পপুলেশনের হাতে যদি আমি ইনকাম তুলে দিতে পারি, তাহলে অর্থনীতিটাও সচল থাকবে। এদেরও বিভিন্ন ধরনের ডিমান্ড রয়েছে। একটা বিরাট বড় কেয়ার ইকোনমি এই অবসরকালীন লোকেদের প্রয়োজন পড়ে, যেটা একটা বড় এমপ্লয়মেন্টের ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে এখন। তো সুতরাং তাদের হাতে একটা অ্যাসিওর্ড ইনকাম পৌঁছে দেওয়াটা খুব জরুরি, যাতে তারা খরচ করতে পারে। হ্যাঁ, এই আমাদের অর্থনৈতিক কর্মযোগ্যতার মধ্যে এটাও একটা পার্টিসিপেশনের নমুনা। নিশ্চয়ই। আমাদের সময়ও প্রায় শেষ মুহূর্তে ম্যাডাম, সবশেষে যেটা জানবো, অনেকেই বলছেন যে পুরনো যে পেনশন স্কিম সেটাই উত্তম, আবার অনেকে বলছে যে ইউপিএস যে নতুন স্কিমটা সেটা কর্মচারীদের অনেক সুবিধা করবে। তো এই বিষয়টাতে কি মনে হয় আপনার? সবকিছুরই একটা মানে দুটো সাইড থাকে, দুটো দিক থাকে। হ্যাঁ, এমপ্লয়ি বেনিফিট দেখতে গেলে কর্মচারীদের কথা যদি আপনি ভাবেন, তাহলে সত্যি আমাদের যে ওল্ড পেনশন স্কিম ছিল সেটা সবচাইতে ভালো। অ্যাসিওর্ড বেনিফিট, আমাকে কন্ট্রিবিউট করতে হচ্ছে না, ট্যাক্স পেয়ারদের কাছ থেকে যাচ্ছে, ফাইন, এবং মূল্যবৃদ্ধির জন্য সেটা প্রোটেক্ট করছে, ঠিক আছে। কিন্তু ওই কনসার্নটা রয়েছে যে এটা অতিরিক্ত চাপ হবে গভর্নমেন্টের উপর, সরকারের উপর অনেক চাপ হবে, সেই কনসার্নটা রয়েছে। ওই দিক থেকে যদি ভাবি, ইউনিফাইড পেনশন স্কিমটা ওই কনসার্নগুলোকে খানিকটা দেখছে, যে কন্ট্রিবিউশনও থাকলো প্লাস অ্যাসিওর্ড, যেটা আমি নিশ্চিত ইনকাম চাই সেটাও থাকলো। কেউ যদি চায় আরো বেশি ইনকাম করতে, মার্কেট আনসার্টেনিটিকে, মার্কেট রিস্ক নিয়ে ওখানে ইনভেস্ট করে, তাহলে সে এনপিএস এ থাকলো। এইগুলো সব ঠিক আছে, কিন্তু কয়েকটা জিনিস কিরকম মানে সাইমালটেনিয়াসলি একই সাথে সমান্তরাল ভাবে এনপিএস এর ফান্ড, ইউপিএস এর ফান্ড, যারা এনপিএস থেকে ইউপিএস এ ট্রান্সফার হবে তাদের ফান্ড, মানে এগুলো কি করে ম্যানেজ করা হবে, সেইগুলো কিভাবে আসে, তার জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা দারুণভাবে, প্রাঞ্জলভাবে ইউপিএস নিয়ে আলোচনা শুনলাম। আমাদের সঙ্গে ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ডক্টর পারমিতা সাহা। ইউপিএস বা একীভূত পেনশন স্কিম নিয়ে আজকের আলোচনা থেকে অনেকটাই ধোঁয়াশা কিন্তু পরিষ্কার হয়ে গেল, তাই না শ্রোতা বন্ধু? তো শ্রোতা বন্ধু, আপনাদেরকেও অনুষ্ঠানটি শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে আরও একবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সাপ্তাহিক আলোচনা। নমস্কার।